হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা 2025কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 40টি করে জিকে প্রশ্নোত্তরের মাধ্যমে জিকে প্র্যাকটিস সেট করছি, সাথে এক্সট্রা নোটস আমরা দেখছি। এবং আজকে ক্লাসে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইউনিক প্রশ্নোত্তর রয়েছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই স্ট্যান্ডার্ড প্রশ্নোত্তর রয়েছে। এবং আপকামিং শুধু কলকাতা পুলিশ কনস্টেবল কেন, যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা এখান থেকে পেয়ে যাবে। সেই ধরনের জিকে প্রশ্নোত্তরই নিয়ে আসছি। জিকে তো জিকেই হয়, প্রত্যেকটা পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। তো আজকে 28 নম্বর প্র্যাকটিস সেট আমরা করব। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো দেখো, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো দেখবো। প্রথম প্রশ্ন দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অর্থাৎ MWC 2025 কোথায় অনুষ্ঠিত হলো? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, বার্সেলোনা। 2 নম্বর প্রশ্ন, 2025 সালে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড উইন্টার গেমস নিচের কোন শহরে অনুষ্ঠিত হবে, কোন দেশে অনুষ্ঠিত হবে? দু হাজার পঁচিশ সালে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড উইন্টার গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে কি স্পেশাল অলিম্পিক উইন্টার গেমস। সঠিক উত্তর অপশন এ, ইতালিতে। 3 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় প্রতিরক্ষা দিবস কোন তারিখে পালিত হয়? চারটি ডেট রয়েছে, তো কোন তারিখে জাতীয় প্রতিরক্ষা দিবস পালিত হয়ে থাকে? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, 3 মার্চ, 3রা মার্চ। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে, এবং সাথে ডাব্লিউবিপি, কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ লঞ্চ করা হয়েছে। দুটো পরীক্ষারই সম্পূর্ণ প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একটা ব্যাচ কোর্সেই পেয়ে যাবে, সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী। এবং প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি, এবং সেই থিওরির উপর বেস করে প্রশ্ন, সাথে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। তো এখনই যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়ে থাকে? হার্টের পরিবর্তে পেসমেকার ব্যবহার করা হয়ে থাকে, তো সেই পেসমেকারের নিচের কোন তেজস্ক্রিয় উপাদানটা ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম ব্যবহার করা হয়ে থাকে। এবং কত প্লুটোনিয়াম? প্লুটোনিয়াম ব্যবহার করা হয়ে থাকে 239, ঠিক আছে, সরি 238। এবং যেটা 239 আমি ভুল করে বলে ফেললাম, ওটা কিন্তু অ্যাটম বোম বা পারমাণবিক বোম। পারমাণবিক বোমাতে যে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয় তাকে 2 রকম ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি ইউরেনিয়াম, ইউরেনিয়াম কত 235। আর একটা হচ্ছে কি প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম কত 239। ওকে, নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে? চারটি আইসোটোপের নাম দেওয়া রয়েছে দেখো, ইউরেনিয়াম 92-235, কার্বন 614, হাইড্রোজেন 13 এবং অক্সিজেন 818। তো প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি।
কার্বন 614 ব্যবহার করা হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন দেখো, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, শর্টে আমরা কি বলে থাকি WBIDC, নিচের কোন স্থলে স্থাপিত হয়? ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নিচের কোন সালে স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশানে 1967 সালে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ফাইটোপথোরা পামিভোরা হলো এক প্রকার কি? 4টি অপশন রয়েছে, ফাইটোপথোরা পামিভোরা। 4টি অপশন, জৈব জীবাণুনাশক, জৈব পতঙ্গনাশক, ছত্রাক ঘটিত আগাছানাশক, নাকি প্রথম জৈব আগাছানাশক। সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, এটি একটি ছত্রাক ঘটিত আগাছা নাশক। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, আত্মসম্মান আন্দোলন কে প্রতিষ্ঠা করেছিলেন? নিচের কোন ব্যক্তি আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো পেরিয়ার রামাস্বামী নাইকারের দ্বারা এই আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, চাঁদ বিবি দাক্ষিণাত্যে কোন সালতানাতের শাসক ছিলেন? 4টি দাক্ষিণাত্যের স্থানের নাম রয়েছে, বিজাপুর, বেরার, আহমেদনগর এবং গোলকোন্ডা। তো চাঁদ বিবি দাক্ষিণাত্যে কোন সালতানাতের শাসক ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, আহমেদনগর। 10 নম্বর প্রশ্ন দেখো, বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় সেটি নিচের কোনটি? ভালো করে দেখে উত্তর করবে। বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় সেটি নিচের কোনটি? তো অনেকেই হয়তো 0 ডিগ্রি দেখে 0 ডিগ্রি করে দেবে, কিন্তু একদমই ভুল। কেননা 0 ডিগ্রি পরে কি রয়েছে? ফারেনহাইট। 0 ডিগ্রি ফারেনহাইট কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড নয়। আমরা জানি বিশুদ্ধ জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়? জমে যায়। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান অ্যাকচুয়ালি হয়ে যাবে অপশন বি, 32 ডিগ্রি ফারেনহাইট। এই 32 ডিগ্রি ফারেনহাইট মানেই হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো দেখো বিশুদ্ধ জল জমে 3টে স্কেলে, 3টে হচ্ছে প্যারামিটার দেখো, 32 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি সেলসিয়াস এবং 273.15 কেলভিন। এই 3টেই অ্যাকচুয়ালি কিন্তু একই টেম্পারেচার, কিন্তু 3টে ডিফারেন্ট স্কেলে। সিমিলারলি স্ফুটনাঙ্ক দেখো, সেলসিয়াস হলে 99.98, যেটাকে আমরা কি বলে থাকি 100 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো ফারেনহাইট স্কেলে 211.96 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি 212 প্রায় ডিগ্রি ফারেনহাইট। এবং তারপরে দেখো 373.13 কেলভিন। ওকে, এই 3টেই কিন্তু একই টেম্পারেচার, কিন্তু 3টে ডিফারেন্ট স্কেলে। তো স্ফুটনাঙ্ক এবং যেটা হচ্ছে হিমাঙ্ক আমরা বিশুদ্ধ জলের দেখে নিলাম। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা এই চিত্রটি অঙ্কন করেছিলেন। দেখো অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু গুরুত্বপূর্ণ চিত্র আমরা দেখে নেব। ভারত মাতা, মৃত্যুসজ্জায় শাহজাহান, শকুন্তলা, কাটুম কুটুম, কাজরি নৃত্য, কালকেতু দ্য হান্টার এবং চৈনিক রবীন্দ্রনাথ, এই সমস্ত ছবি অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন। 12 নম্বর প্রশ্ন দেখো, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? বহুবার পরীক্ষাতে এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো লোকটাক হ্রদ অবস্থিত রয়েছে অপশন সি, মণিপুরে। এবং এই হ্রদের ওপর কি অবস্থিত রয়েছে?
পৃথিবীর একমাত্র বা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান? বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কি নাম? কেইবুল লামজাও। কেইবুল লামজাও অবস্থিত রয়েছে এই লোকটাক হ্রদের উপরে। দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ, তাদের প্রকৃতি এবং অবস্থান দেখে নেব। চিল্কা হ্রদ, এটি অবস্থিত রয়েছে উড়িষ্যাতে এবং এটা হচ্ছে একটা লবণাক্ত জলের হ্রদ। ভেম্বনাথ হ্রদ, এটিও একটি লবণাক্ত জলের হ্রদ, কেরালাতে অবস্থিত রয়েছে। অষ্টমতী হ্রদ, এটাও লবণাক্ত জলের হ্রদ, কেরালাতে অবস্থিত রয়েছে। কোল্লেরু হ্রদ, সাধু জলের হ্রদ, অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে। এবং উলার হ্রদ, একটি সাধু জলের হ্রদ, জম্মু ও কাশ্মীরে অবস্থিত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 13 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত ভাইসরয়দের মধ্যে কে 1878 সালের দেশীয় মুদ্রণ যন্ত্র বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন? এই 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয়েছিল এবং নিচের কোন ব্যক্তি সেটাকে বাতিল করেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড রিপন। বাতিল করছেন কবেন? 1882 সালে বাতিল করেন। আর কে চালু করেছিলেন? লর্ড রিপন 1878 সালে চালু করেন। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, এলিসা টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় সেটি নিচের কোনটি? এটিও বহুবার পরীক্ষায় এসেছে, সঠিক উত্তর করার চেষ্টা করবে। এলিসা টেস্ট, এই পদ্ধতিটি বা এই টেস্টটি নিচের কোন রোগটি নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়? চারটি অপশন, সঠিক উত্তর হবে অপশন বি, এইডস অ্যান্টিবডি। এইডস রোগটিকে চিহ্নিত করতে এই এলিসা টেস্ট ব্যবহার করা হয়ে থাকে। দেখো এলিসার ফুল ফর্ম কি? এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এটা হচ্ছে এলিসার ফুল ফর্ম। ভালো করে দেখবে, ফুল ফর্মও পরীক্ষা আসতে পারে। এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে? দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প নিচের কোন রাজ্যে আমরা দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি, জম্মু ও কাশ্মীরে আমরা এই দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্পটি দেখতে পেয়ে থাকি। এবং কোন নদীর উপর এটি অবস্থিত রয়েছে? চেনাব নদী। দেখো কিছু গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যে একটু দেখে নেব। দেখো তেহেরি জলবিদ্যুৎ কেন্দ্র ভাগীরথী নদীর উপর অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। তারপর দেখো কাদানা জলবিদ্যুৎ কেন্দ্র মাহি নদীর উপর গুজরাটে অবস্থিত রয়েছে। তারপর দেখো উকাই জলবিদ্যুৎ কেন্দ্র তাপ্তি নদীর উপর গুজরাটে অবস্থিত রয়েছে। তারপর দেখো কপিলি জলবিদ্যুৎ কেন্দ্র উমং নদীর উপর অসমে অবস্থিত রয়েছে। উমিয়াম জলবিদ্যুৎ কেন্দ্র কপিলি নদীর উপর মেঘালয়ে অবস্থিত রয়েছে। জহর সাগর জলবিদ্যুৎ কেন্দ্র চম্বল নদীর উপর রাজস্থান অবস্থিত রয়েছে। এবং রানা প্রতাপ সাগর জলবিদ্যুৎ কেন্দ্র চম্বল নদীর উপর রাজস্থান অবস্থিত রয়েছে। দেখো জলবিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত নদী বাঁধ সেগুলো কিন্তু একই। দেখো বাঁধের নামেই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি হয়েছে এবং নদী এবং রাজ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো জলবিদ্যুৎ করলেই তোমাদের বাঁধও হয়ে যাবে এবং বাঁধ করলে তোমাদের জলবিদ্যুৎ কেন্দ্রগুলো অ্যাকচুয়ালি হয়ে যাবে। তো ভালোভাবে এটা দেখে রাখবে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা সালটি হলো নিচের কোনটি? কোন সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল? একদম ইজি প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি, 1935 সালে। দেখো রিজার্ভ ব্যাংক সম্পর্কে তথ্য, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1 এপ্রিল 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 এর বিধান অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল।
অর্থাৎ 1935 সালে প্রতিষ্ঠা হচ্ছে কোন অ্যাক্ট অনুযায়ী? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 অনুযায়ী। তারপর দেখো রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় প্রাথমিকভাবে কলকাতায় প্রতিষ্ঠিত হলেও 1937 সালে স্থায়ীভাবে মুম্বাইতে স্থানান্তরিত হয়। তো এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে রিজার্ভ ব্যাংকের যে হেডকোয়ার্টার সেটা মুম্বাইতে স্থানান্তরিত হয় কবে? 1937 সালে। তারপর দেখো 1949 সালে জাতীয়করণের পর থেকে রিজার্ভ ব্যাংক সম্পূর্ণরূপে ভারত সরকারের মালিকাধীন হয়ে গেছে। 17 নম্বর প্রশ্ন, কেরালার পিঠ মৃত্তিকা কি নামে পরিচিত রয়েছে? পিঠ মৃত্তিকা কেরালাতে কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, কারি নামে পরিচিত রয়েছে। 18 নম্বর প্রশ্ন, হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল ভাঁজযুক্ত পর্বত শ্রেণী নিয়ে গঠিত, এর মধ্যে কোন পর্বত শ্রেণীটি সব থেকে প্রাচীনতম? সঠিক উত্তর করার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন সি, গ্রেট হিমালয়ান রেঞ্জ। এটি সব থেকে প্রাচীনতম কি হিমালয়ান রেঞ্জগুলোর মধ্যে থেকে একটি। 19 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান কে করেছিলেন? তো সঠিক উত্তর অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান করেছিলেন। ডিটেলসে দেখো, 1905 সালে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন ধর্মীয় ভিত্তিতে বঙ্গভঙ্গের নির্দেশ দিয়েছিলেন এবং বিভাজনের আদেশ 1905 সালের আগস্টে পাস হয় এবং সেই জন্য 16ই অক্টোবর 1905 সালে কার্যকর হয় এবং এই 16ই অক্টোবরই কি হয়েছিল? এই রাখি বন্ধন উৎসবটি পালিত হয়েছিল। এখান থেকে প্রশ্ন আসে কবে রদ হয়েছিল বঙ্গভঙ্গ? 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? এটাকে ভিভিআই করবে। ইতিহাসের উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন নিচের কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? এখানে ধানের কথাও বলতে পারে। তো সঠিক উত্তর হবে অপশন সি, মেহেরগড়। দেখো ডিটেলসে, 1974 সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক জিন ফ্রাঁসোয়া জারিজ এবং তার স্ত্রী ক্যাথরিন জারিজের নেতৃত্বে একটি প্রত্নতাত্ত্বিক দল এই স্থানটি আবিষ্কার করেছিলেন। কারা আবিষ্কার করেছিলেন এবং কত সালে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ মেহেরগড় সম্পর্কে। 21 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, আবার পুরোপুরি এককেন্দ্রিক নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। এই উক্তিটি বা এই কথাটি বলেছিলেন নিচের কোন ব্যক্তি? ভারতীয় সংবিধান সম্পর্কে বিশিষ্ট জন, বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন, সেই ধরনের প্রশ্ন কিছু পরীক্ষাতে এসে থাকে। তো ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, আবার পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। তো এই গুরুত্বপূর্ণ উক্তিটি কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ডিডি বসু। এছাড়া দেখো, কেসি হোয়ার কি বলেছিলেন? ভারতীয় সংবিধানকে আধা ফেডারেল হিসাবে বর্ণনা করেছেন। এবং জেনিংস কি বলেছেন? ভারতের সংবিধান অনেক বড় এবং অনেক বেশি কঠোর। 22 নম্বর প্রশ্ন দেখো, অরবিন্দ ঘোষ মহান রাজনৈতিক ধর্মের ভবিষ্যৎ বক্তা হিসাবে কাকে সম্মানিত করেছিলেন? নিচের কোন ব্যক্তিকে? নিচের কোন ব্যক্তিকে সম্মানিত করতে অরবিন্দ ঘোষ এই গুরুত্বপূর্ণ কথাটা বলেছিলেন? মহান রাজনৈতিক ধর্মের ভবিষ্যৎ বক্তা। সঠিক উত্তর অপশন ডি, বিপিন চন্দ্র পালকে উদ্দেশ্য করে এটি বলেছিলেন। 23 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি জলজ একটি ফার্ন? সায়েন্সের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টি অপশন রয়েছে, তো জলজ ফার্ন নিচের কোনটি?
এখানে যে চারটে অপশন রয়েছে সবগুলোই ফান্ড, কিন্তু জলে উৎপন্ন হয় বা জলজ ফান্ড নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, স্যালভিনিয়া, এটি হয়ে যাবে জলজ ফান্ড। দেখো বাকি তিনটে যে অপশন রয়েছে, দেখো এডিয়েন্টাম, ঠিক আছে, একটু বানানোর হয়তো এদিক ওদিক রয়েছে, কিন্তু উচ্চারণটা এরকমই হবে, এডিয়েন্টাম বা অ্যাডিয়েন্টাম। তো দেখো এডিয়েন্টাম এটা হচ্ছে মেইডেন হেয়ার ফানও বলা হয়ে থাকে এটাকে, এবং এটি ছায়াময় জায়গায় স্থলভাগে বৃদ্ধি পায়, অর্থাৎ যেখানে স্যাঁতস্যাঁতে ছায়াময় জায়গা সেখানে স্থলভাগে এই ফানটি উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, তাও দেখো ড্রাই অপটেরিস, তো এটা দেখো সাধারণত কাঠ ফান নামে পরিচিত, কাঠে উৎপন্ন হয়, এটি স্থলজ বা এপিপেট্রিক বা পাথরের ওপরে বেড়ে ওঠে। এবং আর একটা যে অপশন ছিল দেখো ইকুইসেটাম, এটি দেখো হর্স্ট টেলের প্রজাতি, যা নদী বা সেচ খালের তীরে বেড়ে ওঠে। দেখো নদী বা সেচে কিন্তু নয়, নদী বা সেচের তীরে, এবং তীর কি সেটা স্থল, তো দেখো বেড়ে উঠতে পছন্দ করে, এবং তবে এটা কি স্থলজ একটি ফান। শুধুমাত্র জলজ ফান কোনটি? এই স্যালভিনিয়া। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত? চারটি কর রয়েছে দেখো, কর্পোরেশন ট্যাক্স, বৃত্তি কর, ভূমি রাজস্ব এবং মদের উপর অন্তঃশুল্ক। তো এই চারটের মধ্যে কোনটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত বা কেন্দ্রীয় সরকার নিয়ে থাকে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্পোরেশন ট্যাক্স। কর্পোরেশন ট্যাক্স এটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। তো দেখো ডিটেলসে, আয়কর, সম্পদ কর এবং কর্পোরেশন কর এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স, এবং কেন্দ্রীয় সরকার দ্বারা ধার্য করা হয়। অন্যদিকে দেখো বিক্রয় কর, আবগারি শুল্ক, ভূমি রাজস্ব, রেজিস্ট্রেশন ফি, অ্যালকোহলযুক্ত মদের আবগারি এবং কাস্টম শুল্ক এগুলো হচ্ছে পরোক্ষ কর অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স। বেশিরভাগ এগুলো রাজ্য সরকারের কি হতো, রাজ্য সরকারের হাতে বা রাজ্য সরকার ধার্য করে। এবং দেখো পেশাগত কর রাজ্য সরকার দ্বারা আরোপিত হয়, এবং এটি হচ্ছে একটা প্রত্যক্ষ কর যা আপনার নিয়োগকর্তা দ্বারা আপনার মোট বেতন থেকে কাটা হয়। অর্থাৎ যেটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স বা পেশাগত কর, সেটা কিন্তু রাজ্য সরকার দ্বারা আরোপিত হয়, এবং এটা হচ্ছে একটা প্রত্যক্ষ কর। ডাইরেক্ট ট্যাক্স আমরা জেনে থাকি কেন্দ্রীয় সরকার ধার্য করে বা নিয়ে থাকে, কিন্তু পেশাগত কর একমাত্র ডাইরেক্ট ট্যাক্স যেটা রাজ্য সরকার নিয়ে থাকে। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করে? অর্থাৎ স্টেট পিএসসি, পিএসসির এক্সাম হয় তোমরা জানো। তো এই পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করে থাকেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে ওই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্যপাল। আর এটা যখন ইউপিএসসি হয়ে যাবে বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তখন হয়ে যাবে কি রাষ্ট্রপতি। দেখো সংবিধানের 14 অংশের ধারা 315 থেকে 323 গুলি একটি রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের গঠন, নিয়োগ এবং সদস্যদের অপসারণ ক্ষমতা এবং কার্যাবলী ও স্বাধীনতার সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যটি মেলাসেস অববাহিকা নামেও পরিচিত রয়েছে? চারটি রাজ্যের নাম রয়েছে। তো কোন রাজ্যটি মেলাসেস অববাহিকা নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, মিজোরাম। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, আইন প্রণয়নের জন্য শিক্ষা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত রয়েছে? এডুকেশন। চারটি অপশন রয়েছে, মূলত তিনটে আমাদের তালিকা রয়েছে সংবিধানের মধ্যে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকা কি বলা থাকে? ইউনিয়ন লিস্ট। রাজ্য তালিকা কি বলা হয় থাকে? স্টেট লিস্ট। আর যুগ্ম তালিকাকে কনকারেন্ট লিস্ট। তো কোন তালিকাতে শিক্ষা অবস্থিত রয়েছে বা শিক্ষাটাকে রাখা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, যুগ্ম তালিকাতে। দেখো ডিটেলসে, সংবিধানের ধারা 246-এর অধীনে সপ্তম তফসিলিটি
কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বিভাজনের সাথে সম্পর্কিত। অর্থাৎ এই সপ্তম তপশিলে কোন কোন ক্ষমতা কোন কেন্দ্রের হাতে থাকবে এবং রাজ্যগুলির মধ্যে থাকবে সেটার সাথে সম্পর্কিত রয়েছে এই সপ্তম তপশিলটা। এবং এখানে তিনটে তালিকা রয়েছে, এক কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং সমবর্তী তালিকা, বা যেটাকে আমরা কি বলে থাকি যুগ্ম তালিকা। এবং দেখো, ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকার অধীনে উল্লেখিত বিষয়গুলির উপর আইন প্রণয়নের জন্য কেন্দ্রের একচেটিয়া ক্ষমতা রয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় তালিকার যে সমস্ত বস্তু রয়েছে তার উপর আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে শুধুমাত্র কেন্দ্রের, এবং এতে টোটাল এখন বর্তমানে 100টি বিষয় রয়েছে। সিমিলারলি দেখো, ভারতীয় সংবিধানের রাজ্য তালিকার অধীনে গণনা করার বিষয়গুলির উপর আইনগুলি একচেটিয়াভাবে রাজ্য আইনসভাগুলির দ্বারা তৈরি করা যেতে পারে। অর্থাৎ রাজ্যের হাতে যে সমস্ত বিষয়গুলি রয়েছে তার উপর রাজ্যই শুধুমাত্র আইন বানাতে পারবে, এবং এতে 61টি বিষয় রয়েছে স্টেট লিস্টে। এবং দেখো, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা, এই ধারণাটি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নিয়ে আসা হয়, এবং এই যুগ্ম তালিকাতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় যুগ্ম তালিকার অধীনে উল্লেখিত বিষয়গুলির উপর আইন প্রণয়ন করতে পারে। যেমন একটা হচ্ছে কি শিক্ষা, অর্থাৎ শিক্ষা কেন্দ্র সরকার নিজের মতো করে আইন তৈরি করতে পারে, আবার রাজ্য সরকারও তার রাজ্যের জন্য নিজস্ব আইন তৈরি করতে পারে, এবং এটির অধীনে টোটাল 52টি বিষয় রয়েছে। নেক্সট 28, লরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় দেখতে পাওয়া যায়? নিচের কোন রাজ্যে লরিঙ্গা ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশে। এবং পিচাভরম এই ম্যানগ্রোভটা কোথায় দেখতে পাওয়া যায়? এটি দেখতে পাওয়া যায় তামিলনাড়ু। ওকে, নেক্সট দেখো 29, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হুমায়ুন নামার রচয়িতা ছিলেন? হুমায়ুন নামা রচনা কে করেছেন? চারজন ব্যক্তির নাম রয়েছে, এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে গুলবদন বেগম। গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছেন, এবং গুলবদন বেগম কে? হুমায়ুনের বোন। ঠিক আছে, হুমায়ুনের বোন। তার দাদার জন্য গুলবদন বেগম তার দাদার জীবন কাহিনী এই হুমায়ুন নামাতে রচনা করেছে। 30 নম্বর প্রশ্ন, কোন নাগরিককে লোকসভা সদস্য হতে কোন নাগরিককে লোকসভা সদস্য হতে গেলে অন্তত কত বছর বয়স্ক হতে হবে? মিনিমাম কত বছর হতে হবে লোকসভার সদস্য হতে গেলে? সঠিক উত্তর অপশন বি, 25 বছর। আর 30 বছর এটা হচ্ছে রাজ্য সভার সদস্য। ওকে, ভুল লিখলাম বানানটা। নেক্সট 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদেরকে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? চারজন ব্যক্তির নাম রয়েছে দেখো, রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভিবি গিরি এবং শঙ্কর দয়াল শর্মা। এই চারজনের মধ্যে কে দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন? সঠিক উত্তর অপশন এ, রাজেন্দ্র প্রসাদ। 32 নম্বর প্রশ্ন, কুমারী নদীটি কোন নদীর উপনদী? চারটি নদীর নাম রয়েছে, সঠিক উত্তর করবে। সঠিক উত্তর অপশন সি, কংসাবতী। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল? বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপকে দমন করার জন্য ব্রিটিশ সরকার কোন আইন নিয়ে এসেছিল? তো সঠিক উত্তর অপশন সি, রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন। কত সালে আসে? 1919 সালে। 34 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং এনার একটা ডাক নাম ছিল, সেটা হচ্ছে কি রাজাজি। 35 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? চারজন ব্যক্তির নাম রয়েছে, দেখো, অশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ এবং প্রমথনাথ মিত্র। তো অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রমথনাথ মিত্র। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1902 সালে। এবং শুধুমাত্র প্রমথনাথ মিত্রই যে এর মধ্যে ছিলেন তা নয়, আরো কিছু ব্যক্তিবর্গ ছিলেন, যেমন নামগুলো আমি একটু লিখে দিই। দেখো, বারীন্দ্র কুমার ঘোষ, ঠিক আছে, আর কে ছিলেন? যতীন্দ্রনাথ মুখার্জি, এবং এই প্রমথনাথ মিত্র। 36 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় তাকে? চারটি প্রাণীর নাম রয়েছে, দেখো, পেরিপেটাস, অ্যামিবা, চিংড়ি এবং আপেল শামুক। তো কোনটাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? সঠিক উত্তর অপশনে পেরিপেটাস। 37 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দিল্লির সুলতান বংশগুলির শাসনকালের সঠিক পর্যায়ক্রম লিখুন। অর্থাৎ কোন বংশ প্রথমে, তারপরে কোন বংশ, তারপরে কোন বংশ রাজত্ব করেছে দিল্লির সুলতানি বংশগুলোর মধ্যে থেকে, সেটা তোমাদের সাজিয়ে লিখতে হবে। তো কোন অপশনটি সঠিক একটু দেখে উত্তর করবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইলবাড়ি তুর্কি। ইলবাড়ি মানে হচ্ছে কি দাস বংশ, তারপরে খিলজি বংশ, তারপরে তুঘলক বংশ, তারপরে লোদি বংশ। দেখো, ইলবাড়ি রাজবংশ সময়কাল 1206 থেকে 1290, এটা অ্যাকচুয়ালি কি কোন বংশ? দাস বংশ। কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠা করেছিলেন। তারপর দেখো খিলজি বংশ 1290 থেকে 1320 সাল পর্যন্ত। তারপরে তুঘলক বংশ 1320 থেকে 1412 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর দেখো লোদি বংশ শেষ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ, এবং তারপরে কারা চলে আসে? মুঘলরা চলে আসে। অর্থাৎ বাবর 1256-তে লোদিদের পরাজিত করছে, সুলতানি বংশের শেষ হচ্ছে। তো এটাই হচ্ছে সঠিক পর্যায়ক্রম, প্রথমে ইলবাড়ি, তারপরে খিলজি, তারপরে তুঘলক, তারপরে লোদি। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন বি, বিরোধী দলের একজন সদস্য হয়ে থাকেন এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। দেখো, পাবলিক অ্যাকাউন্ট সম্পর্কে একটু ডিটেলস দেখবো। 1921 সালে প্রথম স্থাপন করা হয় এই পাবলিক অ্যাকাউন্টস, এবং পার্লামেন্টের মধ্যে সব থেকে পুরাতনতম একটা কমিটি বলতে পারো এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি। দেখো, পাবলিক অ্যাকাউন্টস কমিটি একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের নীতি অনুসারে নির্বাচিত হয়, 22 জন সদস্য নিয়ে তৈরি হয়। এবং এই 22 জনের মধ্যে থেকে 15 জন সদস্য আছে কোথা থেকে? লোকসভা সদস্যদের মধ্য থেকে। এবং 7 জন সদস্য আছে কোথা থেকে? রাজ্যসভা সদস্য থেকে। তো লোকসভা থেকে 15 জন এবং রাজ্যসভা থেকে 7 জন, টোটাল 22 জন সদস্য নিয়ে তৈরি হয়ে থাকে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি। নেক্সট দেখো, 39 নম্বর প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে? ইজি প্রশ্ন, এটা প্রত্যেকেই পারবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, ভিটামিন কে। এবং রাসায়নিক নাম কি? পরীক্ষা এসে থাকে ভিটামিন কে রাসায়নিক নাম, সেটা হচ্ছে ফাইলোকুইনন। ওকে। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত?
ভালো করে প্রশ্নটা দেখবে, তারপর উত্তর করবে। মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? তো সঠিক উত্তর হবে অপশন বি 23। মানুষের কোষে থাকে 46, ঠিক আছে, কিন্তু ডিম্বাণু এবং শুক্রাণু থাকে 23টা করে। দেখো, ডিম্বাণু এবং শুক্রাণু, এখানে 23 এবং এখানে 23, এই দুটো মিলিত হয়ে তার নতুন একটা হচ্ছে সেল তৈরি হয়, এটাতে হয় 46। ঠিক আছে, তাহলে শুধু ডিম্বাণু বা শুধু শুক্রাণু যখন বলবে তখন হচ্ছে এই 46 এর হাফ করে কি থাকে, এখানে ক্রোমোজোম থাকে। দেখো ডিটেলসে, ডিম্বাণু এবং শুক্রাণু কোষে প্রতিটিতে মাত্র 23টি করে ক্রোমোজোম থাকে এবং এটি নিয়মিত কোষের তুলনায় অর্ধেক ক্রোমোজোম হয়ে থাকে। নিষিক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বাণু এবং শুক্রাণু 46টি ক্রোমোজোম অর্থাৎ 23 জোড়া সহ একটি কোষ তৈরি করতে যোগদান করে, যাকে আমরা কি বলে থাকি, জাইগোট বলে থাকি। তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকেই কমেন্ট করে জানাবে, এবং প্রশ্নপত্র আজকের ক্লাসে কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে। সাথে প্রত্যেক দিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো, একদম পরীক্ষার মতো প্রশ্ন উত্তর নিয়ে আসবো, এবং প্রত্যেকদিন প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের প্রশ্নগুলো চেনা পরিচিত হবে এবং এখান থেকে হুবহু প্রশ্ন আশা করছি পরীক্ষাতে কমন পাবে। তো ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ 2025 এবং কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ 2025, যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।